আসসালামু আলাইকুম। আশা করি ভাইয়াপুরা সবাই ভালো আছেন। আজকে 11 দিন শেষ করে 12 দিনের দিন বাড়িতে চলে আসছি। তো আলহামদুলিল্লাহ অনেক দিন বেড়াইলাম বোনের বাড়িতে। তো সকাল সকালই চলে আসছি। এখন সকাল 10টার মতো বাজে। 9টারও আগে আমরা রওনা দিছিলাম। তো মারুফ আসছিল, আপা আসছিল, তারা গাড়ি স্ট্যান্ড পর্যন্ত এসে আমার গাড়িতে উঠাই দিয়ে তারপরে চলে গেছে, যেহেতু ব্যাগ ছিল আমার কাছে দুটা। তো বোনের বাড়ি থেকে অনেক কিছু নিয়ে আসছি বরাবরের মতো। তো সব বাড়ি থেকে এই ফিরকে আরও বেশি আনা হয়েছে। তো আপনাদের সাথে সবগুলোই সামনেই বের করি। আমিও অনেক কিছু জানি না, অনেকটাই পরিমাণে জানি। তো এত কিছু আনলাম ঢাকা নেওয়ার জন্য। আমি হচ্ছে গিয়ে ঢাকা যাব আপাদের বাসায়, এই জন্য ভাবতেছি তাহলে কিছু নিয়ে যাই। তো আপার আমি বলছিলাম যে আমি ঢাকা যাব, এটা বলছিলাম আরও 1-2 সপ্তাহ আগে। তখন থেকে আপা একটা একটা করে গুছিয়ে রাখতেছিল যে কি দেওয়া যায় কি নেওয়া যায়। তো আজকে সব কিছু নিয়ে চলে আসছি। তো আসার সময় অবশ্য মনটা অনেক খারাপ ছিল, প্রায় 1-1.5 সপ্তাহ বেড়াইলাম। আসার সময় মারুফ, রাতুল, মনিরা, আপার সবার মনটাই খারাপ ছিল। মারুফ, রাতুল আমার ফোনটা একটু চাপতে পারতো। মনিরা আছে সাফনের সাথে সারাদিন খেলতো। আপাতত ছিল তার সব কাজে আমি একটু আগাইয়া পাশে দিতাম, ভালো লাগতো। তো সবারই এই কারণে যে কোনো না যে কোনো কারণে মন খারাপ। সবাই আসার সময় তো কেউ আসতে দেব না, তারপরে ঝগড়াঝাটি করে তারপরে আসছি। কারণ হচ্ছে আমি এখানে আবার আমার শ্বশুর বাড়িতে 2-4 দিন থাকার পরে আবার ভাবছি আমার বাপের বাড়িতে যাব, সেখান থেকে ঢাকা যাওয়ার চিন্তা ভাবনা আছে, সেজন্য চলে আসছি। তো আপা অনেক কিছু দিছে, কিন্তু আলহামদুলিল্লাহ চাইলে আরও অনেক কিছু আনা যাইতো যদি মানুষ থাকতো কেউ। কিন্তু এত দূরের পথ, আমি একটা বাচ্চা নিয়ে, আমার একটা কাপড়ের ব্যাগ আছে, আবার দুইটা আলাদা ব্যাগ। তো দুধ নিয়ে আসছি প্রায় 4 কেজি, প্রায় না আসলে 4 কেজি দুধ নিয়ে আসছি। তো সেটাই একবারে মনে করেন খাঁটি 4 কেজি। তারপর তো এটা সেটা দিয়ে আরও মনে করেন মনে হলো যে 5 কেজির উপরে হবে। একটা মিষ্টি কুমড়া দিচ্ছে, ওটার উপরে ওয়েট আছে প্রায় 3.5 কেজির মতো মাপা। তো দেখা যায় সব কিছু মিলে 10 কেজির উপরেও হয়েছে ওজন। তারপরে তো বাবার খেওয়ার পথ, খেওয়াঘাট আসতে যে কষ্ট, আয়সা প্রায় আধা ঘন্টা বসে ছিলাম সেখান থেকে আসতে বাবার। আর ভাবছি যে আর বেড়াতেই যাব না। তো আপা যা দিচ্ছে শুরু থেকে আপনারা তো এই যে দেখতেই পাইতেছেন, এগুলো সবই আমার প্রয়োজনীয় জিনিস। আর আমি আজকে বাড়িতে আসার পর আজকে যেটা রান্না করব সেটাও আপা দিয়ে দিছে। মাছ দিচ্ছে, আমি সেই মাছটা কিন্তু বাসায় বসে দেখি নেই। আর এই যে ঢেঁড়স একটু দিচ্ছি, এটাও দেখি নেই। এগুলো আপা কখন দিছে ব্যাগে সেটা আমি জানি না। এখানে হচ্ছে কি একটু মরব্বা দিচ্ছে, একটু না অবশ্য অনেকটা পরিমাণে, প্রায় 1 বক্স, এখানে না হলে 2 কেজি আমের মরব্বা আছে। আপা বলছে 20 পিস, 20-25 পিস হবে দিছে। আর হচ্ছে একটা টক আচার দিছে। এই টক আচারটা হচ্ছে এটার ভিতরে ঝাল টক মিষ্টি মেলানো, তো টকের পরিমাণটা একটু মিষ্টি বেশি হয়েছে, মিষ্টি আর ঝালটা কম। এটা হচ্ছে তৈলে ভিজে যে কোনো ভর্তা খাইতে বেশি ভালো লাগে। আর হচ্ছে গিয়ে যেটা দিচ্ছে ঢাকার জন্য, তিল ভাঙ্গা রাখছিল আপা, সেই তিলটা দিয়ে দিচ্ছে ভালোভাবে ধুইয়া শুকাইয়া। একটা মিষ্টি কুমড়া দিচ্ছে, এটা বলছে ঢাকা নিতে। আর এটা হচ্ছে আপার একদম নিজের হাতের গাছের মিষ্টি কুমড়া, গাছ পাকা, এটা অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে গিয়ে যেটা দিচ্ছে সেটা হচ্ছে মুগ ডাল দিচ্ছে, প্রায় 3 কেজির মতো মুগ ডাল দিচ্ছে। সেখান থেকে আমারে বলছে অল্প করে কিছু রাখতে, আর 2 বাসার জন্য নিয়ে যেতে বলছে। তো আমার নন্দের বাসা আছে আর একজন আন্টির বাসা আছে, তো যাদের সাথে আমার সম্পর্ক আগে থেকে অনেক ভালো ছিল তাদের জন্য এই জিনিসগুলো আনা। এখানে প্রয়োজনে আমি 2 দিন যদি থাকি, 2-4-5 দিন, সেখানে রান্না করার জন্য কাঁচা মরিচটা পর্যন্ত দিয়ে দিচ্ছি। নিজের হাতের শুকনা মরিচ দিছে, নারিকেল দিছে 3টা, আমার জন্য একটা, 2 বাসার জন্য 2টা আর কি। তো আন্টি হচ্ছে কি আমার মায়ের মতো একজন মানুষ, সবসময় মেয়ের মতো করে মানে ভালোবাসা দিত। আর আমিও এমনভাবেই ডাকতাম যে আসলে মামের মতো একটা সম্পর্ক হয়ে গেছিলো আমাদের। প্রায় আন্টির সাথে সম্পর্ক ছিল 2 বছরের মতো। তো এখনও বাড়িতে আসার পরেও আন্টির সাথে প্রায়ই কথা হয়, যোগাযোগ হয়। এর আগেরবার যখন সালমানরে নিয়ে গেছিলাম তখনও আন্টির সাথে দেখা করছি, কথা বলছি। আন্টি খুব রাগ করছে যে অল্প সময় দিলাম, একটু বেশি সময় দিলাম না, এই জন্য। তো এফিকা যাবো ভাবছি আন্টির জন্য কিছু নিয়ে যাই। দেশের থেকে মানুষগুলো অনেক কিছুই নেয়, তো আমার তো আর কিছু নাই, সেই জন্য বোনের থেকে মার থেকে মিলাইয়া নিতে হয়। তো আমার কিছু নাই বলতে, আল্লাহ দিলে কোনো একদিন হইতেও পারে, তখন হয়তো বেশি দিব।
আর কি। তো ডাল, তেল আর নারিকেল, মিষ্টি কুমড়া এগুলো হচ্ছে ঢাকা নেওয়ার জন্য আনছি। আর যেগুলো টুকিটাকি দেখতেছেন মিষ্টি আলু, কাঁচামরিচ, বোম্বাই মরিচ, লেবু, তারপরে আম, এসব কিছু আমার ঘরের জন্য আনছি। মাছ একটু দিছে রান্না করার জন্য, ঢেঁড়স দিছে, 4 কেজি দুধ দিছে। এটা হচ্ছে আপার নিজের গরুর দুধ দিছে প্রায়, হ্যাঁ 2 কেজি। আর 2 কেজি না সরি, আপা হচ্ছে দিছে 3 কেজি, আর 1 কেজি দুধ দিছে আপার জালে, বড় জালে। আপার বড় জালের অনেক দুধ হয় গরুর, তো সেইখান থেকে বলতেছে শারমিনের 1 কেজি দুধ আমি দিলাম, তো 4 কেজি দুধ দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো সব কিছু আমি গোছাতেছি, আসছি যেহেতু ঘরের অবস্থাও বেশি ভালো না। 3-4টা রুম ঝাড়তে হবে, মুছতে হবে, মানে মোছার তো কোনো কাজ নেই, উপরে অনেক ঝুল ঝাড়তে হবে, বিছানাগুলো, চাদর ওঠান, এটা সেটা নানান ঝামেলা। তো আজকে দেখি কতটুকু করতে পারি। এমনিতেই মনটা খারাপ, কারণ অনেক দিন ওইখানে ছিলাম, আপার সাথে সাথে ছিলাম, যে সময়টা যে কাজে ব্যয় করতাম সেই জিনিসগুলো এখন মিস করতে হবে কিছুদিন। আর এখানে আমি মাছটা রান্না করার জন্য ভিজাই দিতেছি, যেহেতু আজকে আসছি রান্না তো করতেই হবে। দে একটু হয়তো লেট হতে পারে, কারণ অনেকগুলো কাপড় চোপড় আছে, সেই কাপড় চোপড়গুলো ধুইতে হবে। আজকাল আবহাওয়া হচ্ছে এমন, এখন রোদ ওঠে, আবার 10 মিনিট পরে বৃষ্টি আসতে সময় লাগে না এরকমের। তো যেহেতু প্রায় 3-4 সেট কাপড় আছে আমার, সাফওয়ানের আছে, এগুলো ধুইতে লাগবে অনেক সময়, সেজন্য ভাবতেছি এগুলো আগে ধুইবো, তারপর রান্না বেশি দেরি হলেও সমস্যা নাই। এখানে আচার হচ্ছে সাফওয়ান খাইলো 1-2টা, খাইয়া একটুখানি খাই আবার রাইখা দিছি, তো আমি ওগুলো ফালাই দিই, এইভাবে করে রাইখা দিছি। এগুলো একটু গরম করতে হবে, গরম করার পরে তারপরে বক্সে ভরা ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাইখা দিব। আর আমি ভাবতেছি এখান থেকে মারে একটু আচার দিয়ে দিব অনেক, যেহেতু আপা অনেকগুলো আচার দিছে। আর এগুলো দিছে হচ্ছে সালমানের আব্বুর জন্য আর সালমানের জন্য। তো 1 বোতল সরিষার তেল দিছে। এই সরিষার তেলটা আপার নিজের হাতে যে সরিষা ছিল, এর আগের বার আমি যখন বেড়াতে গেছিলাম রমজানে, তখন আপনাদের দেখাইছিলাম যে আপার সরিষা লইতেছিল, সেই সরিষার তেলটা ভাঙ্গাইয়া তারপর 1 বোতল দিয়ে দিছে এক পর। আর হচ্ছে সিরিঞ্জের পিঠা দিছে অনেকগুলো, বলতেছে সালমানের জন্য আর সালমানের আব্বুর জন্য এগুলো। আলহামদুলিল্লাহ, স্পেশালি তাদেরও অনেক ভালোবাসা দেয়। তো আমার একটা এই যে 2 লিটারের দুধের বোতলটা গাড়িতে বসে 2বার পড়ে গেছে, জানেন না। ব্যাগটা আমি অবশ্য বাইন্ধে নিই, বুঝতে পারিনি যেটা পড়ে যাবে। যখন ভ্যানটা ছাইড়া দিচ্ছে, তো ঝাঁকিতে ঝাঁকিতে কখন পড়ে গেছে টের পাই নাই। তো একজন আপা ডাইকে বলতেছে যে আপনার দুধের বোতল পড়ে গেছে, তো আবার সেই ভ্যানালা ভাই যে নিয়ে আসছে। এখানে আপার জন্য 2টা ম্যাক্সির কাপড় দিছিলাম আমি, আপনারা দেখছিলেন, সেখান থেকে আপা একটা রিটার্ন করে দিয়ে দিছে, যে এটা নিয়ে যা তুই দিছিস, আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। আর এখান থেকে আমি আবার তোরা একটা দিলাম। তো আমি জানি না বানাই কিনা, যদিও বানাই সেটা তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সাফন আম্মু ব্যথা পাই না। তো আমার ফ্রিজ কিন্তু একদমই খালি, ফ্রিজে কোনো কিছু ছিল না। আর ডিপে মনে হয় যে অল্প করে একটু মুরগির গোশ আছে, আর এছাড়া আছে অনেক কিছুই, দুধ আছে, তাল আছে, অবশ্য দুধটা শেষ এখন। তাল ছিল, আদা রসুন এটা সেটা নানান কিছু আছে, কিন্তু দেখা যায় যেটা বেশি প্রয়োজন মাছ মাংস সেটাই কিন্তু কম। যাই হোক, ওটা বাজার করে নেবে ইনশাল্লাহ সামনে। দেখতে দেখতে কিন্তু রমজানের ঈদ শেষ হয়ে এখন কোরবানির ঈদে চলে আসছে। আর এই কোরবানির ঈদ উপলক্ষে তো বাজার অবশ্যই করব। আর যেহেতু আমি একা মানুষ, বাড়িতেও বেশি দিন থাকি না, সেই জন্য সব কিছু এড়াই এড়াই চলতে হয়, আবার হিসাব করেও চলতে হয়। তো ঘরের অবস্থা এত পরিমাণে মানে খারাপ হয়ে গেছে, এতদিন থাকার পরে যেই বন্যা বৃষ্টি গেল, খারাপ হওয়ারই কথা, সেটাই স্বাভাবিক। আমার দরজার সামনে দিয়ে অনেকগুলা গাছ উঠছে, করলা গাছ, পেঁপে গাছ, মিষ্টি কুমড়া গাছ, তারপরে লাল শাক। তো লাল শাকটা তো আমি ফালাইছিলাম, কিন্তু এগুলো বেশ বড় হইতে আছে না কেন সেটা আমি জানি না। আর যাও বড় হয়েছে তাও শুধু পোকে খাইয়া ফালাইতেছে পাতাগুলো। হ্যাঁ আর কি। তো আজকে এত পরিমাণে কাজ, যা বলার মতো না। এত কাজ কিভাবে করব সেটা আমি জানি না। সাফওয়ান, তুমি কিন্তু দুষ্টামি করতেছো, কিভাবে করব সেটা আমি জানি না। আস্তে আস্তে করে কষ্ট হলেও করতে হবে, কারণ এখন করলেও আমি করব, আর যদি 2 দিন পরে করি সেটাও আমারই করতে হবে। তো তার থেকে কাজ নিয়ে বসে না থাকাই ভালো। এতগুলা কাজ করে সারাদিন পার করলাম। এখন হচ্ছে সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে মা ছেলে একটু গল্প করতেছিলাম, আর সেই গল্প করার মাঝে একটা খাবার বের করছি। আমি দুপুরে রান্না করার ফাঁকে একটুখানি তিল ভাইজা রাখছিলাম, তো মা ছেলে সেই তিলটাই খাইতেছি। তিলটা হচ্ছে আমি একটা প্লেটে নিয়ে তারপর খাইতেছিলাম, যাতে ও বিছানা নষ্ট না করে আর নিচে না ফালায়। যেহেতু আমার ঘরের অবস্থা বেশি একটা ভালো না, নিচে পড়লে অনেক উঠাইতে কষ্ট হয়ে যায়। তো
তো এখানে হচ্ছে কি আমি মোরব্বাটা সুন্দর করে আরও ভালো করে একটু কড়া করে জাল দিলাম। এখন একদমই লাল হয়ে গেছে মোরব্বাটা। আর এটা খাইতে বেশ ভালো লাগে। আমি কখনো নিজের হাতে বানাই নাই, আপা বানাইছে, সেখান থেকেই দিছে। তো এই বছর খাইলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর যদি বেঁচে থাকে আবার আগামী বছর আমি ট্রাই করব। তো আমি রান্না করছিলাম, ঢেঁড়সটা ভাজি করছিলাম, একটা আলু দিয়ে আর পোমা মাছটা ভুনা করছিলাম, একটু দুধ জাল দিছিলাম, ভাত রান্না করছিলাম। তো ঝুমুরে আইসা দুপুরে আমাকে ঘরে খাইছিল। আর এখন যে দুধটা আছে সেই দুধটা আমি গরম করে সাফওয়ানরে দিব, একটু মুড়ি ভিজে, যাতে করে ও একটু খায় রাতে ঘুমাতে পারে শান্তিতে। যে সেই অশান্তি করে আমার সাফওয়ান। এখন আচারগুলো ঠান্ডা হয়ে গেছে, যেহেতু গরম করছি দুপুরে, আর এখন রাত, ঠান্ডা হয়ে যাওয়ারই কথা। এখন আমি ফ্রিজে রাইখা দিই, সালমান আসলে, ওর আব্বু আসলে তখন একসাথে সবাই খাবো। আর এখন তো আমার মুখে যাবেই না। সাফওয়ানের কাছে আমি তিল ভাজাটা দিছিলাম, সে আমার কাছে চাইতে আছে, আম্মু দাও দাও একটু দাও, এভাবে করতেছে। তো আমি দিলাম, কিছুক্ষণ পরে তাকায় দেখি সে তিলটা খাইলো, খাওয়ার পরে প্লেটটায় ফালাই দিছে। তো এরকমই যে যতক্ষণ চাহিদা থাকে ততক্ষণ জিনিসের একটা থাকে, মর্ম থাকে। যখন চাহিদা শেষ তখন আর জিনিসেরও কোনো মূল্য থাকে না, ফালাই দেয়। সবসময় ও এরকমই করে। আচ্ছা, বোনের বাড়িতে শেষ ভিডিওটা আমি কালকে শেয়ার করছি। আজকে বোনের বাড়ির সব কিছু দিয়েই ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, নতুনরা সাবস্ক্রাইব করবেন। ভুল যদি কিছু বলে থাকি, কিছু করে থাকি, অবশ্যই সবার কাছে আমি ক্ষমা চাই। সবাই অবশ্যই কিন্তু ক্ষমা করে দিবেন আর কমেন্ট করে জানাবেন, যাতে আমি অনেক উপকৃত হতে পারি। সাফওয়ানের জন্য দুধটা গরম করলাম, একটু লবণের ছিটা দিয়ে ওরে দেই, একটু বিস্কিট আছে আর মুড়ি দিব একটু পরে। তো যদি খায় তো আলহামদুলিল্লাহ, না খালে তো আর কিছু করার নাই, কারণ এখন আর ছোটো নাই, সে জোর করে খাওয়াবো। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরাও সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন তার প্রত্যেকটা বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন এবং সবাইকে সহি সালামতে সুন্দরভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। তো এখান থেকে ভিডিওটা শেষ করি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সাফওয়ান, তুমি কি শুরু করে দিচ্ছ আম্মু?